দিনের পর দিন পুকুরের পাড় ভাঙছে, পুকুরের পাড় ভাঙতে ভাঙতে রাস্তা যতটুকু যাওয়ার রাস্তা ছিল সেটাও ভেঙে গেছে, পুকুরে চলে গেছে। তাহলে এবার মানুষ হবেন কি করে? 20টি পরিবার এই বিপজ্জনক রাস্তা দিয়ে কোনো মতে পার হওয়ার চেষ্টা করছে। এই অবস্থা কেন? অরুণ রয়েছেন সরাসরি আমার সঙ্গে, বলতে পারবেন অরুণ? এ তো 2019 সাল থেকে পুকুর ভাঙছিল, তো তখন পুকুরের পাড় ভাঙছিল, তো তখন অভিযোগ যায়নি, অভিযোগ জানার পর প্রশাসন কিছু করেনি। এটা তো 2024, 5 বছর হয়ে গেল। একদমই তাই। দেখো 2019 সালে তখন পৌরসভার পৌরপ্রধান ছিলেন নজরুল সিং। সেই সময় এই পুকুরে পাড়টি বাঁধিয়ে দেওয়া হয়েছিল। তা কিন্তু যেহেতু বিশাল বড় পুকুর, এখানে জেলেরা মাছ ধরে, ফলে এই পুকুরের পাড় কিন্তু ক্রমশ ভাঙতে শুরু করে। 2019 সালে একেবারে ভেঙে পড়ে যায়। তারপর থেকে তারা বারবার পৌরসভার দ্বারস্থ হয়েছে, প্রশাসনের দ্বারস্থ হয়েছে, কিন্তু কোনো ফল তারা পায়নি। অপারগ হয়ে এখানে পাশাপাশি অনেক বৃদ্ধ আছেন, একদিন তিনি চোখে দেখতে পারেন না, তাকে চ্যাংদোলা করে নিয়ে এসে টোটোতে তুলতে হয়। একটা রাত্রিবেলা আপদ বিপদ হলো তারা যান না। তারা অনেকবার তারা দরখাস্ত করেছেন, কিন্তু কোনো ফল না পেয়ে তারা কিন্তু সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন। এখন তাদের বক্তব্য হচ্ছে তারা এত রিকোয়েস্ট করেছেন তারা নাজেহাল, ফলে পুকুর পাড় দিয়ে তাদের এইভাবে যাতায়াত করতে হয়। এই 20টি পরিবার কিভাবে করবেন? ক্রমশ কিন্তু তলিয়ে যাচ্ছে। লাইট পোস্ট থেকে শুরু করে জলের পাইপ সমস্ত কিন্তু পুকুরে ডুবে ভেসে গেছে, কারণ পুকুরটা অনেক বড় অতনু। এর ফলে কিন্তু এলাকার মানুষ চাইছেন যত শীঘ্র সম্ভব যেন এটা হয়। পৌরসভার যিনি ভাইস চেয়ারম্যান রয়েছেন দেবজ্যোতি, তার সঙ্গে কথা বলেছিলাম। পুরসভাকে জানিয়ে কাজ হয়নি বলে অভিযোগ করা হচ্ছে, কিন্তু পাশাপাশি এই অভিযোগ পেয়ে এবার ব্যবস্থার আশ্বাস দিচ্ছেন চেয়ারম্যান। খুব অসুবিধা করে যাতায়াত করতে হয়। এখানে পৌরসভার সকালবেলায় যে নোংরার গাড়ি সেটাও ঢুকতে পারে না, যখন তখন এখানে পড়ে যাওয়ার ভয় রয়েছে। পৌরসভাকে অনেকবার জানিয়েছে, কোনো সমাধান হয়নি। খুব কষ্ট করে যাতায়াত করতে হয়। 2019 থেকে এই রাস্তা ভাঙতে শুরু করে। অনেক কাউন্সিলরদের জানিয়েছি, ভাটপাড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে জানিয়েছি, ইনকোয়ারি করে গেছে, তারপর আর কোনো কাজ হচ্ছে না। এই ব্যাপারটা নিয়ে আমাদের ইঞ্জিনিয়াররা জায়গাটা ভিজিট করে এসছে, এস্টিমেট করছে, খুব শিগগিরই কাজে হাত হয়। আমি আগে জানতাম না, আমার নজরে যখন এসছে তারপর ইঞ্জিনিয়াররা গিয়েছিল, তার এস্টিমেট হচ্ছে, এর প্রসেস করতে যেটুকু টাইম লাগে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, এত বড় ইনফ্রাস্ট্রাকচার, সেই মেডিকেল কলেজে সিকিম থেকে পর্যন্ত চিকিৎসার জন্য রোগী আসেন। তো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, এত বড় মেডিকেল কলেজ, হাসপাতাল অসুস্থ। আচ্ছা, কেন অসুস্থ বলছি? অসুস্থ বোঝা যায় কিছু রোগের উপসর্গ দেখে। কিছু উপসর্গ আপনাদের দেখাই। উপসর্গ 1, দেখুন তো, দূর দূর থেকে রোগী আসছেন, তাদের কাঁধে করে নিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, কেন হাসপাতালে কাঁধে করে নিয়ে আসতে হবে? হাসপাতাল চত্বরে ঢোকার পর কোনো ট্রলি, কোনো স্ট্রেচার, কোনো হুইল চেয়ার, কিচ্ছু জোটেনি। দেখুন, স্যালাইন নিয়ে আসছেন, এই অবস্থায় নিয়ে আসছেন, কোনো মতে কিছু ঢুকলো না এত বড় হাসপাতালে। কেন? পার্থপ্রতিম রয়েছেন আমার সঙ্গে সরাসরি। পার্থপ্রতিম, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে যদি সেই হাসপাতালে কাউকে আসতে গেলে ট্রলিও জুটবে না, একটা হুইল চেয়ার জুটবে না, এই অবস্থায় মুমূর্ষু রোগীকে কাঁধে করে কখনো দুজনে দুদিক থেকে ধরে নিয়ে তারপরে হাসপাতালে ঢুকতে হচ্ছে। দেখো, একেবারে তাই। যে সংখ্যা এখানে রোগী প্রতিদিন আসে, বিশেষ করে আউটডোরে বা ইমার্জেন্সিতে, এবং রাতের মেডিকেলে, সেখানে যত রাত বাড়ে ইমার্জেন্সিতে কিন্তু রোগীর সংখ্যা বহু করে বাড়তে থাকে। কারণ একমাত্র রেফারেল হাসপাতাল হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। সেই বাংলা আসাম সীমান্ত থেকে শুরু করে সিকিম কিংবা বিহারের কিষানগঞ্জ বিভিন্ন প্রান্ত থেকে রোগী আসে, কিন্তু এসে যে প্রথমেই তাদের দুর্ভোগে পড়তে হয় কি, যে যখন এই অ্যাম্বুলেন্স থেকে রোগীকে নিয়ে ইমার্জেন্সিতে যাবে বা আউটডোরে দেখাতে যাবে, সেই সময় কিন্তু যে কথা তুমি জানাচ্ছিলে, যে ট্রলি বা স্ট্রেচার কিন্তু নেই, রয়েছে এখানে, কিন্তু তা কিন্তু সংখ্যায় অনেক কম। এবং দীর্ঘদিন ধরে এই দাবি তারা জানিয়ে আসছে রোগী আত্মরা। এবং যদিও বা স্ট্রেচার বা ট্রলি মেলে, তাতে কিন্তু স্বাস্থ্যকর্মীদের দেখা মেলে না। কারা টেনে নিয়ে যায় রোগীর আত্মীয় পরিজনরা। এমনকি আমরা অনেক সময় দেখে এসেছি, একে তো ট্রলি স্ট্রেচার পাওয়া যায় না পার্থপ্রতিম, আর যদি পাওয়াও যায় এরপর খুঁজতে হয় যে ভাই কে এই ট্রলিটা নিয়ে যাবেন ঠেলে, কে এই স্ট্রেচারটা, এই হুইল চেয়ারটা ঠেলে নিয়ে যাবেন, অর্থাৎ কোনো স্বাস্থ্যকর্মীর দেখা মেলে না। আচ্ছা, কি বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ, একবার শোনা যাক। আমাদের এখানে দৈনিক ওপিডি পেশেন্ট প্রায় 4000 মতো ওপিডি পেশেন্ট হয়। তো সেখানে নিশ্চয়ই 4000-এর মধ্যে অনেক পেশেন্টই থাকে যাদের কিনা ট্রলি বা হুইল চেয়ারের দরকার হয়।
দেখা যায় যে নাম্বার অফ যে ট্রলি, সে হয়তো আমাদের টোটাল নাম্বার অফ যে পেশেন্ট আছে সেখানে একটা হিউজ সংখ্যক লাগে। তো অত সংখ্যক ট্রলি তো এই মুহূর্তে এ করা সম্ভব না, তাও দেখা হচ্ছে যাতে ট্রলির সংখ্যাগুলো আরও বাড়ানো যায়। ওই যে বলছিলাম না, অনেকগুলো উপসর্গ দেখে তবে বলছি অসুস্থ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল। উপসর্গ নাম্বার 2, রাত বিরেতে যদি কেউ এমার্জেন্সিতে আসেন, রক্তের দরকার পড়লে কি করবেন? যারা ভুক্তভোগী তারা জানেন, তারা বলছেন কি পরিমাণ ভোগান্তি হচ্ছে। আমার বেটি হবই, ও ডেলিভারি সিসার হলো, সিসার ব্লাড পাইনি, দিয়ে এটা পাইছি, আর একটা লাগে এইখানে বলছে কি ব্লাড নাই। ডাক্তার বললেছে কি ব্লাড লেও সব জোগাড় করে, ডাক্তার বললেছে ব্লাড জোগাড় করছে, এখানে আসলাম ব্লাড নাই। পার্থপ্রতিম, রক্তও মেলে না এখানে। দিনের বেলা সাধারণত মিললেও রাতের কিন্তু যে ছবি আমরা আমাদের ক্যামেরা ধরা পড়েছে, এই যে প্রসব যন্ত্রণা নিয়ে মেয়েকে কিন্তু ভর্তি করেন ইসলামপুরের কাছে বাসিন্দা, এবং তার 2 ইউনিট রক্তের প্রয়োজন ছিল। সন্ধ্যাবেলা 1 ইউনিট রক্ত সেই ব্লাড ব্যাংক থেকে নিলেও রাতে যখন আবারও ডাক্তার জানিয়ে দেয় আরও 1 ইউনিট রক্ত লাগবে ইমিডিয়েট, সেই সময় কিন্তু এই প্রসূতি মেয়ের মা তিনি ছুটে যান ব্লাড ব্যাংকে এবং গিয়ে তিনি হতাশ হয়ে ফিরেন। কেননা সেই সময় ব্লাড ব্যাংকের কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদেরকে জানিয়ে দেয় যে এই মুহূর্তে কোনো রক্ত দেওয়া যাবে না। অর্থাৎ যে রাতে যদি রক্তের প্রয়োজন হয় তাহলে কোথায় মিলবে সেই রক্ত, সেই প্রশ্ন কিন্তু উঠছে। যদিও মেডিকেল কর্তৃপক্ষ বা যে স্বাস্থ্যকর্মী সে সময় অন ডিউটি ছিলেন সেখানে ব্লাড ব্যাংকে, তার দাবি যে এই মুহূর্তে যে একটা ইউনিট চলছে ওই রোগীর যদি প্রয়োজন হয় নিশ্চয়ই দেওয়া হবে, কিন্তু কেন দেওয়া হলো না? এই যে মহিলা যিনি কিন্তু এসছেন ইসলামপুর থেকে এবং এসে তাকে যে হয়রানির মুখে পড়তে হচ্ছে স্বাভাবিকভাবেই, তাহলেও কিন্তু এই মেডিকেলের যে স্বাস্থ্য পরিষেবা তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। অতনু, স্বাভাবিক প্রশ্ন তো উঠবেই পার্থপ্রতিম, কারণ আরও উপসর্গ তো রয়েছে। সেই উপসর্গগুলো দেখানোর পরে অসুস্থ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে প্রশ্ন তো উঠবেই। রোগীদের কথা তো শুনলেন, কোনো রোগীকে স্ট্রেচার যেহেতু পাওয়া যাচ্ছে না, হুইল চেয়ার পাওয়া যাচ্ছে না, কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে। রক্ত রাতে পাওয়া যায় না, তাও তো শুনলেন। আজ রোগীর সঙ্গে যারা আসেন দূর দূর থেকে আসছেন, ওই যেমন পার্থপ্রতিম বলছিল ইসলামপুর থেকে একজন এসছেন, কেউ সিকিম থেকে আসেন, তারা যে এসে থাকবেনটা কোথায়? ওই দেখুন থাকার জায়গা। হ্যাঁ, রাত্রিবাসের এটাই জায়গা। করিডোরের দুপাশে মশারি টাঙিয়ে যে যার নিজের মতো জায়গা দখল করে শুয়ে পড়ুন। কিন্তু হ্যাঁ, জায়গা কিন্তু আপনার একার না, জায়গা মানুষের একার নয়। সেই করিডোরে টহল দিচ্ছে গরু। আমাদের যে থাকার জায়গাটা ওটা ভালো নাই তো, আমরা এরকম ফুটপাতের মধ্যে থাকি। যখন গাড়টা আসে আমরা উপরে গিয়েছিলাম, ওই দিক থেকে এইদিকে ধাওয়া দেয়, মশাও আছে, গন্ধ তো আছেই, কুকুর আছে, গরুগুলো এইদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। শীতে তো এখানে মানে ঠান্ডায় এইখানে কাটানো হচ্ছে এইভাবে মশারির উপরে পলিথিন দিয়ে, এই আপনাদের এই বেডগুলার মধ্যেই। পার্টির যে প্রতীক্ষালয় থাকার সেই ব্যবস্থাটা নেই, তাই এখানেই কাটানো হচ্ছে। আমাদের তো হোটেলে থাকার মতন পয়সা নেই, তো আমাদের রুগী সিরিয়াস, তার জন্য আমরা এখানে গাছতলায় আর কি আশ্রয়টা নিচ্ছি আর কি। যে রুগী যে পেশেন্ট পার্টিদের যাতে থাকার ব্যবস্থা করা যায় সরকার থেকে যেটা করে, তাহলে খুব ভালো হতো আর কি। হাসপাতাল সুপার কিন্তু দাবি করছেন থাকার জায়গা রয়েছে রোগীর পরিবারদের। খোলা আকাশ কেন? সেখানে তো শেল্টার রয়েছে, প্রচুর শেল্টার রয়েছে। না সেগুলো আমাদের যেগুলো শেল্টার রয়েছে সেগুলো যদি কেউ ব্যবহার না করে তো সেখানে তো কিছু নেই। সে যদি নিজে বসে থাকে তাতে আমাদের কিছু করার নেই, তারা নিয়ার বাই বসে। কিন্তু আমাদের এখানে চারিদিকে গাইনি, মেডিসিন, সার্জিক্যাল আইসিইউ সব দিকেই আমাদের সেট রয়েছে, এবং স্পেশালি যে সার্জিক্যালের যে সেটটা রয়েছে তো সেখানেও ওরা থাকে। তো এর পরে বাকি যারা থাকে সেখানে তারা নিজের মতো করে থাকে। সেখানে তো অনেকেও থাকে যারা বাইরেও থাকে, ক্যাম্পাসের আশেপাশে যে অনেক জায়গায় ভবন বা রয়েছে সেখানেও থাকে। পার্থপ্রতিম, হাসপাতাল সুপার তো বলছেন যে তাদের বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা শেল্টার রয়েছে, শেড রয়েছে। তো শেল্টার যদি থাকে, থাকার জায়গা যদি থাকে, তাহলে এরা এখানে রয়েছেন কেন? আর নাকি
শেল্টার বা শেড বলতে এই জায়গাগুলোকেই বোঝাচ্ছেন মেডিকেল সুপার, যে জায়গায় শুয়ে রয়েছেন এরা। দেখো, যে নাইট শেল্টার রয়েছে তা কিন্তু পর্যাপ্ত নয়, কেননা যে সংখ্যায় রোগীর চিকিৎসা হয় বা এখানে প্রতিদিন ভর্তি হয়, ইমার্জেন্সি ওয়ার্ড হোক কিংবা আইসিইউ শিশুতে বা যেসব ওয়ার্ডেই ভর্তি হোক না, কিন্তু সেই তুলনায় কিন্তু নাইট শেল্টার যেটা রয়েছে তা কিন্তু পর্যাপ্ত নয়। এবং স্বাভাবিকভাবে এই শীত, গ্রীষ্ম, বর্ষা এই খোলা আকাশে কিন্তু ভরসা, কেননা এই মেডিকেল কলেজে কিন্তু চিকিৎসা করাতে কারা আসেন? পাহাড় সমতলে বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে রোগীরা ছুটে আসেন, তার রোগীর আত্মীয়রা নিয়ে আসেন তাদের, এবং তাদের সেই সামর্থ্য নেই যে আশপাশে কোনো হোটেল বা লজ ভাড়া করে থাকবে। সেই সামঞ্জস্য আর্থিক দিক থেকে তারা ততটা কিন্তু সবল নয়। স্বাভাবিকভাবেই এই শীত, গ্রীষ্ম, বর্ষা এই খোলা আকাশে যেমন একদিকে বর্ষা, তেমনি আমরা জানতে চেয়েছিলাম এই অবস্থা কেন। হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি আমরা যোগাযোগ করেছিলাম গৌতম দেবের সঙ্গে, শুনুন। এটা হওয়া উচিত না। ট্রলি, স্ট্রেচার, ট্রলি বয়, এগুলো হওয়া উচিত না। কোনো জায়গায় গ্যাপ হচ্ছে, সেটা আমরা নিশ্চিতভাবে দেখবো। এটা কেন এরকম হচ্ছে কথা বলবো, কথা না বলে এটা আমি বলতে পারছি। আমরা নাইট শেল্টার ওখানে করব, একটা পরিকল্পনা আমাদের হয়েছিল। হ্যাঁ, সেটা কোন জায়গাতে আছে আমি দেখব। বাইরে থেকে এইসব কুকুর বা কোনো পশু তারা ঢুকে না দিতে পারে। সিসি ক্যামেরা অনেক বেড়েছে, নিরাপত্তা ফুলপ্রুফ করা হচ্ছে। 24 ঘন্টা করে দিচ্ছি।